আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আধুনিক সভ্যতার যাত্রাপথে গুরুত্বপূর্ণ বা টার্নিং পয়েন্ট ছিল এই ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে এবং এই সময়ে ফরাসি বিপ্লব থেকে আসা তিনটে আদর্শ ছিল, যেটার নাম হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের প্রতীক হিসাবে কুখ্যাত বাস্তিল দুর্গের পতন ঘটে, যেখানে বাস্তিল দুর্গে সাধারণ মানুষকে বন্দি করে রাখা হতো, তাদের একটা গুম ঘরে রাখা হতো। সেটা ছিল বাস্তিল দুর্গের পতন ঘটানো হয়েছিল। এবং এর ফলে এবং এর পাশাপাশি বলবো আমরা যে ফ্রান্সে যে বুর্বো রাজবংশ ছিল তারও পতন ঘটেছিল। বিশেষত ষোড়শের সময়কালে বুর্বো রাজবংশের পতন ঘটে এবং ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে প্রধান কারণ ছিল ফরাসি বিপ্লবের সময়কালে আসা ষোড়শীর আত্মহংকার। তিনি রাষ্ট্রের প্রতি উদাসীন ছিলেন। তার পূর্বসূরীরা পঞ্চদশ লুই, ষোড়শ লুই, ত্রয়োদশ লুই সকলেই ছিলেন কিন্তু স্বৈরাচারী মনোভাবা সম্পন্ন শাসক এবং তারা সকলেই ছিলেন উদাসীন। রাষ্ট্রের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল এবং চতুর্দশ লুই তিনি নিজেকে রাষ্ট্র বলে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন একটা উক্তিতে, আমি রাষ্ট্র। এবং এই অর্থলোলুপ নেকড়ে মনোভাবের জন্যই কিন্তু ফ্রান্সে ফরাসি বিপ্লবের সংঘটিত হওয়ার প্রেক্ষাপট বা পরিমণ্ডল সংঘটিত হয়েছিল। এবং সেই সময়তে ল্যাত্রে দ্য ক্যাসে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা হতো এবং ল্যাত্রে দ্য গ্রেসের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে মুক্তি করা হতো। এই ফলে ফ্রান্সের আইনবিধি ছিল ত্রুটিপূর্ণ। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং যাকে আমরা বলে থাকি অর্থনীতিবিদের জনক, তিনি ছিলেন অ্যাডাম স্মিথ। তিনি ফ্রান্সকে এই জন্য বলেছিলেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ফ্রান্সের সমাজ ব্যবস্থার সংক্ষেপে বলতে গেলে বলা যায় একেবারে সামন্ততন্ত্রের প্রথায় উচ্চ অবস্থান করতো রাজা, তারপরে অবস্থান করতো ফার্স্ট ক্লাস শ্রেণী যারা ছিল যাজক সম্প্রদায়, সেকেন্ড ক্লাস ছিল অভিজাত সম্প্রদায়, থার্ড স্টেটের বা থার্ড ক্লাস ছিল হচ্ছে একদম প্রান্তিক সম্প্রদায় বা সাধারণ মানুষ। এরা শিক্ষিত হতো, আবার অনেক সময় এরা অশিক্ষিতও হতো, আবার অনেক সময় এরা ভূমিহীনও হতো। সেই সময়টা প্রবাদ ছিল, দ্য নবেলস ফাইট, দ্য ক্যালিগ্রি প্রেস অ্যান্ড দ্য পিপল প্রে। এর কথাটির বাংলা অর্থ বা বঙ্গানুবাদ হলো, অভিজাত শ্রেণী যুদ্ধ করে, যাজক শ্রেণী প্রার্থনা করে এবং সাধারণ মানুষ শুধুমাত্র কর প্রদান করে। অভিজাত ও উচ্চ বুর্জোয়ারা বাদে ফরাসিদের বাসী নাগরিকদের কাছে যে কর নেওয়া তাকে বলা হতো টেইল এবং উৎপাদন করকে বলা হতো ক্যাপিটেশন, আয়করকে বলা হতো ভ্যাঙ্কেমে, লবণ উপর ধার্য করকে বলা হতো গ্যাভেলা এবং সাধারণ মানুষের কাছে শ্রম প্রদান করতো তাকে আমরা বলতাম করভি। আর চার্চকে যে ধর্মকর দেওয়া হতো তাকে বলা হতো টাইদ। এবারে প্রসঙ্গে আমরা জানব যে অ্যানসিয়ন রেজিম কি। অ্যানসিয়ন রেজিম কথার অর্থ হলো পূর্বতন সমাজ, অর্থাৎ ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার প্রাক্কালে সমাজে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল শোষণে ভরপুর, সে অরাজক সমাজকেই বলা হতো অ্যানসিয়ন রেজিম। ফরাসি সংবিধানের একটি ধারাতেও বলা হয় যে পূর্বতন সমাজে কোনো চিহ্ন রাখা যাবে না, অর্থাৎ ফরাসি বিপ্লব পূর্বেকার সমাজ ব্যবস্থাকে অ্যানসিয়ন রেজিম বলে উল্লেখ করা হয়েছে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ থেকে ধর্মযুদ্ধের যুগ অতিক্রম করে ফরাসি বিপ্লবের ভাঙন শুরু হয়। ফরাসি বিপ্লবের পরবর্তী 5 বছরের মধ্যে এই সমাজ বিলুপ্তি ঘটে। চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই এবং পঞ্চদশ লুইয়ের আমল থেকে এটা কিন্তু ক্রমাগত ভাঙনের দিকে এগোতে থাকে এবং এই পূর্বতন সমাজ দুই ধরনের নাগরিক ছিল। একটা ছিল বিশেষ অধিকার অর্থাৎ বেশি অধিকার অর্থাৎ সুবিধাপ্রাপ্ত শ্রেণী, যেটা ছিল যাজক এবং এই নবেল অর্থাৎ অভিজাত সম্প্রদায়, এবং একদম সুবিধা একদম হীন শ্রেণী, সেটা ছিল